বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই সহি সালামতে আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আনিস ফাতেমার সংসারে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কানিজ। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ ছিল দশম রোজা, রহমতের শেষ দিন। সবাইকে রমজানুল মুবারক। আজকের ভিডিওটি আমি সরাসরি ছাদ বাগান থেকে শুরু করেছি। এই যে ধনিয়া পাতাগুলো, ছাদের হালকা মৃদু বাতাসে পাতাগুলো নড়তেছে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম রমজানে খাওয়ার জন্য কিছু ধনিয়া বুনিয়েছিলাম, কয়েকটা বল বালতিতে লাগিয়েছিলাম, তবে সবগুলোতে গজায়নি। এখানে একটা বলের মধ্যে বেশ কিছু ধনিয়া পাতা হয়েছে, সেই সাথে হয়েছে বিলাতি সজপাতা, তারপর এই যে একটা পেঁয়াজের গাছ, পেঁয়াজকলির গাছ, তারপর এখানে আছে একটা টমেটোর চারা। তবে পাতাগুলো দেখতে এত ভালো লাগছে, এখান থেকে আমার একটা পাতাও ছিঁড়তে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এই বলটা ধরে ঘরের মধ্যে আমি শোপিসের মতো করে সাজিয়ে রাখি, কিন্তু এটা তো আর সম্ভব না। এটা হচ্ছে আমার গাছের প্রতি ভালো লাগার মনের কথা। তো আজকে আমি এখান থেকে কিছু পাতা উঠিয়ে নিব। আজ ছিল দশম রোজা, তো এখন আমার পাতাগুলো একদম খাওয়ার মতো উপযুক্ত হয়ে গিয়েছে। বেশি পাতা নিব না, এখান থেকে অল্প কিছু পাতা নিবে, যতটুক আমার আজকে প্রয়োজন ঠিক ততটুক পাতাই আমি নিয়ে যাব। আমি রোজা রেখে বেশ কয়েকদিন যাবৎ ছাদে উঠি না। আমাদের বাসায় লিফট নেই, তো সিঁড়ি বেয়ে এত উপরে 6 তলার ছাদে ওঠা একটু কষ্টকর হয়ে যায়। তো আমি যেহেতু আপুদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ধনিয়া বুনেছি, রোজাতে এগুলো খাবো, তাই আজকে নিচ্ছি, তাই আবার একটু শেয়ার করছি। তা না হলে আমার কথা ও কাজের মধ্যে কোনো মিল থাকবে না। এখন ধনিয়া পাতাগুলো নিয়ে আমি বালতিতে ধুয়ে নিতেছি। এই বালতির পানি আবার আমি গাছের গোড়ার মধ্যে দিই। প্রথমে এসে আমি গাছের গোড়াতে পানি দিয়ে নিয়েছি, তাই পাতাগুলো এরকম শুয়ে শুয়ে আছে। আর এই যে একটা বরবটি গাছ, এটা কিন্তু হাবিজাবি থেকে গাছটা জ্বালিয়েছিল, গাছটা কিন্তু মরে গিয়েছে পানি না দেওয়ার কারণে। তো 2টা বরবটি এখনো তাজা আছে, এই 2টা বরবটি আমি নিয়ে যাচ্ছি। আমি সবজি নেওয়ার জন্য তেমন কোনো কিছু আনিনি। এই যে রঙের বালতিটা, এটা দিয়ে আমি গাছের গোড়ার মধ্যে পানি দেই, তো এই বালতিতে করেই নিয়ে যাই। ছাদের মধ্যে বেশ কিছু টমেটো গাছও শুকিয়ে যাচ্ছে, কিন্তু টমেটো গুলো এখনো তাজা রয়েছে। যে টমেটো গাছগুলো প্রায় মরেই গিয়েছে। এসে দেখি কিছু টমেটো পেকে আছে, পাকিয়ে খাইনি। ছাদের মধ্যে কিন্তু অনেক ধরনের পাখিও থাকে, এমনি এগুলা প্রকৃতির পাখি, যেমন কাক, শালিক, বিভিন্ন প্রজাতির পাখি, কবুতর উড়ে আসে আবার চলেও যায়। তো ওরা কিন্তু দেখলে টমেটো খাওয়ার কথা, কিন্তু এগুলো আসলে আমাদের রিজিকে আছে, তাই ওরা খায়নি, আমার জন্য রেখে দিয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা টমেটো কত লাল লাল হয়েছে, দেখে যে আমার কি ভালো লাগছে। গাছগুলো মরে গিয়েছে, মরা গাছে কত সবুজ সতেজ লাল টুকটকা টমেটো ধরে রয়েছে, মরা গাছে তাজা সবজি। তো সবজি টবজি নিয়ে আমি এখন রুমে চলে আসছি। আমি ছাদে থেকে কি সবজি আনলাম সেগুলো এখন মাকে বের করে দেখাইতাছি, আর টমেটো গুলো ধুয়ে নিব। তো নিজের হাতে গাছ লাগিয়ে আমি বেশ টমেটো খেয়েছি, যেমন খেয়েছি পাকা টমেটো, তেমন কাঁচা টমেটো। এখন আপাতত ছাদে আমি কিছু লাগাবো না, কারণ হচ্ছে এখন শুকনো মৌসুম, প্রতিদিন পানি দিতে হয় 2 বেলা করে, আর পানি না দিলে এই গাছগুলো মরে যায়। তো 2-3 মাস এখন কিছু লাগাবো না। যখন আবার এখন তো ফাল্গুন মাস চলতেছে, বৈশাখ মাসের মধ্যে যখন ঝড় বৃষ্টি হবে, তখন আবার মাটি টাটি নরম হবে, ওগুলা পুরাতন গাছ তুলে মাটি রিপেয়ারিং করে তারপর আমি আবার সবজি লাগাবো। এদিকে তাই এবার আব্বু আবার কিছু টমেটো নিয়ে আসছে। আমি বলেছিলাম টমেটো আনতে, কারণ টমেটোর সিজন প্রায় চলে যাচ্ছে। কিছু টমেটো আমি ফ্রোজেন করব, প্রতি বছরে আমি টমেটো ফ্রোজেন করি। টমেটোর সাথে কিন্তু এবছরের প্রথম সাজনা আনলো, সাজনা ডাঁটা নিয়ে আসলো খাওয়ার জন্য। আর এই যে এগুলো হচ্ছে টক টমেটো, এগুলাকে আমরা গাববাগুন বলি। এই টমেটোটা টক, খেতে কিন্তু ভালো লাগে। তো এটি এনেছে 5 কেজি, এটার দাম নিয়েছে নাকি 65 টাকা কেজি করে। তো দাম আর কোথায় কমলো, সিজন তো চলেই যাচ্ছে। আমি প্রতি বছর 15 থেকে 20 কেজির মতো টমেটো ফ্রোজেন করি, আর সারা বছর এই ফ্রোজেন টমেটোই খাই পরবর্তী সিজন আসা পর্যন্ত। তো এখন বেলা 3টা বাজে, প্রতিদিন আমি 3টা বাজে রান্না করতে আসি। আসলে কি হবে, আজকে কিন্তু চুলার মধ্যে এক ফোঁটা গ্যাসও নেই। এই সবজি আমি কেটে রাখতেছি, তারপর এগুলা কিন্তু আমি ইফতারের পরে রান্না করেছি। তো তাই বাড়াবো। টমেটোর সাথে কিন্তু এখানে কিছু মাছও এনেছিল। ওই যে বললাম, তার অভ্যাস, প্রতিদিন কিছু না কিছু অল্প করে মাছ নিয়ে আনবেই। আজকে এনেছিল ছোট ট্যাংরা মাছ, যেটাকে বুজুরি মাছ বলি। ছোট ট্যাংরাটাকে আমরা বুজুরি মাছ বলি। তো এখন পর্যন্ত যেসব ভাই বোনেরা আমার ভিডিওর সাথে আছেন, সবাইকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটির কোথাও কোনো অংশ একটুখানি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার ভিডিওটিকে আরো 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমার পরিবারের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারেন। ছাদ থেকে আনা বরবটি, টমেটো আর দু একটা ছোট আলু এগুলো দিয়ে আমি এই যে বুজরি মাছটা রান্না করব। আর মা সাজনা কেটে দিয়েছে, সাজনা দিয়ে সাজনার সাথে ছোট আলু, বেগুন আর বাঁশপাতা শুটকি দিয়ে রান্না করব। সাজনা অনেকে আবার মাছ দিয়ে রান্না করে খায়, কিন্তু আমরা কখনো মাছ দিয়ে রান্না করে খাইনি বা খাই না। সাজনা শুধু শুটকি দিয়ে রান্না করি, না হয় ডাল দিয়ে রান্না করে খাই। তো তাই এবার আব্বুকে আজকে জিজ্ঞেস করেছি যে প্রথম সাজনা কি দিয়ে খাবেন। উনি বলল যে ডাল দিয়ে খাবো না, শুটকি দিয়ে রান্না করতে। তো আজকে আমি শুটকি দিয়ে সাজনা রান্না করে দিব। আর এখানে ছোট মাছটা বসিয়ে দিয়েছি, সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিতেছি। আমার যারা মিষ্টি আপু ভাইয়ারা আছেন, ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করে যান, এবং যারা নীরব দর্শক আছেন, ভিডিও দেখেন কমেন্ট করেন না, সকল প্রিয় মিষ্টি আপু ভাইয়াদের বলছি দয়া করে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এতটুকু ভালো কাজ আমরা পরস্পরের জন্য করতেই পারি। আমিও কিন্তু সবার ভিডিও দেখি এবং প্রথম থেকে শেষ পর্যন্তই দেখি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ছোট মাছের তরকারিটা প্রায় হয়েই যাচ্ছে, এটা আমি পাশের চুলায় দিয়ে দিলাম আর এই পাশে আমি সাজনার তরকারিটা বসিয়ে দিলাম। তো এই যে ছোট মাছের তরকারিতে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব আর একটু লবণটা চেক করে নিব। এই রান্নাটা কিন্তু আমি ইফতারের পরে করছি। দেখতে দেখতে রহমতের 10 দিন চলে গিয়েছে, আগামীকাল থেকে নাজাতের 10 দিন শুরু হবে। সুন্দর ইবাদত নিয়ে কিছু কথা, ইখলাসের সাথে ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ ইবাদত সুন্দর ও কবুল হওয়ার জন্য নিয়ত খাঁটি হওয়া জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, অনেক নামাজ আদায়কারী আছে, সে তার নামাজ থেকে শুধু কষ্টই পায়। অর্থাৎ মনোযোগ ও আন্তরিকতা ছাড়া নামাজ আদায় করলে পূর্ণ সওয়াব পাওয়া যায় না। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তা না পারো তবে মনে করবে তিনি তোমাকে দেখছেন। এটাই সুন্দর ইবাদতের সর্বোচ্চ স্তর। এই তো ছোট মাছের তরকারিটা আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এবং বাটিতে বেরও রাখলাম। আর এখানে সজনে ডাঁটার তরকারিটা হচ্ছে, এই তরকারির মধ্যে আমি ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব আর সজনে ডাঁটার তরকারিও বেড়ে নিতেছি। আজকে সেহরিতে আমরা এই সজনে ডাঁটার তরকারি দিয়ে অনেক মজা করে ভাত খেয়েছিলাম। আর তরকারি দুইটা এত মজা হয়েছিল, আমার মেয়েরা তো রান্না করেছিল। ছোট মাছের তরকারি হওয়ার সাথে সাথে ওদের দুজনকে ভাত দিয়েছি, ওই ছোট মাছের তরকারি দিয়ে ওরা ভাত খেয়েছে। মাছ তো খেতে পারেনি, তো সবজি আর একটু ঝোল মাখা মাখা যে রেখেছিলাম ওইটা দিয়ে ভাত খেয়েছে অনেক স্বাদ করে। তো দুইটা তরকারি আমি রান্না করেছি, কিন্তু এই দুইটার একটা দিয়েও ছেলে ভাত খাবে না, ছেলের জন্য আবার অন্য কিছু রান্না করতে হবে। ছেলে যেহেতু রোজা রাখে, প্রত্যেকটা রোজাই রেখেছে আলহামদুলিল্লাহ। তো ছেলের জন্য আমি একটু গরুর গোস্ত নামিয়েছিলাম, ওই গরুর গোস্তটুকু আমি পেঁপে দিয়ে রান্না করে দিব। সবসময় তো আলু দিয়ে রান্না করি। আর এই যে দেখেন সজনে ডাঁটার তরকারিটা কত দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেই রকম স্বাদ হয়েছিল। এই যে পেঁপে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর গোস্তের তরকারিটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি, আর এক চুলার মধ্যে আমি এই যে পানি ফুটতে দিয়েছি। আমরা সব সময় ফোটানো পানি খাই, তো প্রতিদিনই 2 কলসি করে পানি ফোটাতে হয়। আর এই যে তরকারি কষানো হয়ে যাচ্ছে, তারপর এটার মধ্যে আমি পেঁপে দিয়ে ঝোল দিয়ে দিব। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।